আসসালামু আলাইকুম। ওয়েলকাম করছি রুকনস টিউটোরিয়ালে। আমি রুকন আহমেদ। এই ক্লাসে নবম দশম শ্রেণীর গণিত বইয়ের এটা হচ্ছে তোমার নবম অধ্যায়, ত্রিকোণমিতিক অনুপাত। এইটা হচ্ছে ফার্স্ট ক্লাস। যেহেতু 9 দশমিক এখানে দুইটা অনুশীলনী, 9.1, 9.2, একটা ক্লাসে তো আসলে কভার করা সম্ভব না। এটার জন্য আমরা 10 থেকে 12টা পার্টে আমরা নিয়ে আসবো তোমাদের জন্য ক্লাসগুলি। কারণ ক্লাসগুলি যদি বেশি বড় হয়, বেশি সময় নিলে তোমাদের জন্য সমস্যা, দেখতে হ্যাঁ অনেকক্ষণ মনোযোগ ধরে রাখো সমস্যা। তো এই চিন্তা ভাবনা থেকে আমরা আসলে এই অধ্যায়টাকে 10 থেকে 12টা পর্বে ভাগ করে নিয়েছি। হুম। তো এটা হচ্ছে প্রথম ক্লাস। এইখানে আগে তোমাদের বেসিকটা ক্লিয়ার করবো, 9.1-এর জন্য যে সূত্রগুলি লাগে এবং যতটুকু প্রয়োজন হয়, আগে এই অংশটা ক্লিয়ার করে তারপরে আমরা হ্যাঁ কিছু অঙ্ক করব। দেখো এইখানে ত্রিকোণমিতিক যে অনুপাত আছে, ত্রিকোণমিতিক অনুপাত হচ্ছে 6টি। ত্রিকোণমিতিক অনুপাতগুলো, হ্যাঁ এই 6টা ত্রিকোণমিতিক অনুপাত লাগবে। কি কি ত্রিকোণমিতিক অনুপাত লাগবে একটু দেখো। এখানে লাগবে হচ্ছে সাইন, SIN, হ্যাঁ সাইন, সাইন থিটা, কস থিটা, টেন, কট, সেক, এইটা হচ্ছে কোসেক। দেখো আরেকবার বলতেছি, সাইন, কোস, টেন, কোট, সেক, কোসেক, এই 6টা, হ্যাঁ সাথে আছে টিটা। তাহলে ত্রিকোণমিতিক অনুপাত কয়টি লাগবে? 6টা। সাইন, কস, টেন, কোট, সেক, কোসেক। আর সাথে যেটা আছে টিটা, এটা দ্বারা আমরা কোণকে বুঝবো, হ্যাঁ কোণের পরিমাপ। এইখানে দেখো কোণগুলিকে সবসময় যে আসলে টিটা থাকবে বিষয়টা এমন না। হ্যাঁ, সাইনের সাথে আলফা থাকতে পারে, বিটা থাকতে পারে, গামা, থিটা, পাই, ওমেগা, হ্যাঁ এমনকি ABCDও থাকতে পারে। দেখো তাহলে এখানে আলফা হচ্ছে, তোমরা এই বিচলিত হওয়ার কিছু নাই যদি সাইনের সাথে এরকম থাকতে পারে আলফা, হ্যাঁ সাইনের সাথে থাকতে কি থাকতে পারে, বিটা থাকতে পারে। আমি একটু ক্লিয়ার করে দিতেছি, সাইনের সাথে সবসময় থিটা থাকবে এমন না। হ্যাঁ, তাহলে সাইনের সাথে কি কি থাকতে পারে দেখো, আলফা, বিটা, গামা, থিটা, পাই, এইটা হচ্ছে ওমেগা, ডাব্লিউর মতো। হ্যাঁ, ওমেগা এই হচ্ছে আলফা, বিটা, গামা, থিটা, পাই, ওমেগা, এই প্রত্যেকটাই থাকতে পারে। আর যেহেতু ত্রিকোণমিতিক অনুপাত 6টা, এই 6টার সাথে যে কোনোটা থাকতে পারে। এইগুলির বাইরেও হ্যাঁ সাইনের সাথে এ থাকতে পারে, বি থাকতে পারে, থাকতে পারে। আচ্ছা, এরপরে আমরা একটু এখানে ত্রিভুজ, যদি একটা ত্রিভুজ সমকোণী ত্রিভুজ হয়, দেখো যদি ত্রিভুজটা সমকোণী হয়, মনে করো এইটা হচ্ছে একটা ত্রিভুজ, একটু বোঝার চেষ্টা করো, এটা হচ্ছে একটা ত্রিভুজ। ত্রিভুজের এই কোণটা কত ডিগ্রি বলো? 90 ডিগ্রি, রাইট? ত্রিভুজের এই কোণটা যেহেতু 90 ডিগ্রি, 90 ডিগ্রি কোণের বিপরীত বাহুকে আমরা বলি হচ্ছে অতিভুজ। ঠিক আছে, তাহলে এই যে 90 ডিগ্রি কোণ, 90 ডিগ্রি কোণের বিপরীত বাহুকে, 90 ডিগ্রি কোণের বিপরীত বাহুকে অতিভুজ বলি। এইটাকে যদি আমরা কোণ ধরি, এটা কোণ, কোণ হ্যাঁ কোণের বিপরীতে যে এই যে বাহুটা, এটাকে আমরা বলতে পারবো থিটা কোণের যে বিপরীত বাহু, এটাকে আমরা থিটা কোণের বিপরীত বাহুকে আমরা লম্ব বলতে পারবো, বা এটাকে আমরা বিপরীত বাহু বলতে পারবো। ঠিক আছে, 90 ডিগ্রি কোণের বিপরীত বাহু হচ্ছে অতিভুজ। আর যেখানে কোণ থাকবে, এখানে যেহেতু কোণটা আছে, কোণের বিপরীত বাহু এটা, এই কোণের বিপরীত বাহুকে আমরা লম্ব বলতে পারি। তাহলে এটা যদি বিপরীত বাহু বা লম্ব চিন্তা করি, তাহলে এটা অবশ্যই কি হবে? ভূমি, বা একটা নাম হইতে পারে সন্নিহিত বাহু। কি বাহু বলো? সন্নিহিত বাহু। তাহলে এইখানে আশা করি বুঝতে পারছো, 90 ডিগ্রি কোণের বিপরীত বাহু হচ্ছে অতিভুজ, থিটা কোণের যে বিপরীত বাহু এটাকে লম্ব বলতে পারি, আর নিচেটা হচ্ছে সন্নিহিত বাহু অথবা ভূমি বলতে পারো। আচ্ছা, এইখানে আমি যদি ত্রিভুজটাকে এইভাবে চিন্তা করি, মনে করো এইটা একটা ত্রিভুজ, ঠিক আছে, এইটা হচ্ছে একটা ত্রিভুজ। চিন্তা করলাম এটা একটা ত্রিভুজ, তাহলে এই কোণটা কত ডিগ্রি বলো? 90 ডিগ্রি। 90 ডিগ্রি কোণের বিপরীত বাহু হচ্ছে কি? অতিভুজ, রাইট? 90 ডিগ্রি কোণের বিপরীত বাহু অতিভুজ। আর এইটাকে যদি আমি থিটা কোণ চিন্তা করি, তাহলে এইটার থিটা কোণের এইটা কি বাহু? থিটা কোণের এইটা হচ্ছে বিপরীত বাহু, বা এটাকে আমরা কি বলবো? থিটা কোণের বিপরীত বাহুকে আমরা বলি লম্ব। তাহলে এটা অতিভুজ, এটা বিপরীত বাহু হলে এটা অবশ্যই কি বাহু হবে? সন্নিহিত বাহু বা ভূমি বলতে পারবো।
সন্নিহিত বাহু অথবা কি বলতে পারবো, ভূমি। কি বুঝতে পারছো? আচ্ছা, তাহলে এই বিষয়টা আশা করি তোমাদের কাছে ক্লিয়ার, যে 90 ডিগ্রি কোণের বিপরীত বাহু অতিভুজ হবে, আর যেটাই টিটা কোণ ধরবা টিটা কোণের যে বিপরীত বাহু এটাকে বিপরীত বাহু বলতে পারো অথবা লম্ব বলতে হবে। তাহলে অতিভুজ আর বিপরীত বাহু পেলে বাকি যেটা আছে অবশ্যই সেটা ভূমি হবে, ভূমি, অথবা এটা একটা নাম হইতে পারে সন্নিহিত বাহু। ঠিক আছে, দেখো এছাড়াও এইখানে আমাদের ত্রিকোণমিতিক যে অনুপাতগুলি আছে এদের ক্ষেত্রে একটু মনে রাখতে হবে, বিশেষ করে তিনটাই একটু মনে রাখবা তোমরা। একে হচ্ছে তোমরা মনে রাখবা সাগরে লবণ অতি, সাগরে কি অতি, এভাবে আমরা মনে রাখি সাগরে লবণ অতি। আচ্ছা, এই অংশ দিয়ে আমরা বুঝতে পারলাম সাগর হচ্ছে সাইন, তার মানে সাইন হচ্ছে লবণ, লবণ বলতে কি বুঝো, লম্ব, আর অতিতে কি, অতিভুজ। একটু মনে রাখবো, ঠিক আছে। সাগরে লবণ অতি, সাগর হচ্ছে সাইন, লবণটা কি লম্ব, আর অতি, হ্যাঁ অতি বলতে আমরা কি বলবো, অতিভুজ। তার মানে সাইন হচ্ছে লম্ব বাই কি, অতিভুজ। কেউ যদি সাইন পারে, সাইনের উল্টা হচ্ছে কোসেক, কোসেক থিটা। তাহলে এইটাকে উল্টাইলে সাইনের উল্টা হচ্ছে কোসেক, উপরে কি চলে যাবে বলো, অতিভুজ, আর নিচে কি যাবে, লম্ব। ঠিক আছে, এরপরে যেটা মনে রাখবা সেটা হচ্ছে তোমার কবরে ভূত অতি, কবরে কি অতি, ভূত অতি। ঠিক আছে, কবরে ভূত অতি একটু ক্লিয়ার করো। কবর হচ্ছে কোষ, কোষ, ভূত বলতে আমরা কি বুঝবো, ভূমি, আর অতি থেকে কি বুঝবো, অতিভুজ। ঠিক আছে, আশা করি মনে থাকবে। কবরে ভূত অতি, কবর হচ্ছে কস, ভূত হচ্ছে ভূমি, আর অতি থেকে কি বুঝবো, অতিভুজ। তার মানে কস হচ্ছে ভূমি বাই অতিভুজ। কেউ যদি কস পারে, কসের উল্টা হচ্ছে সেক, তাহলে কি উপরে যাবে, কসের উল্টা সেক, অতিভুজ চলে যাবে কোথায়, উপরে, অতিভুজ বাই কি, ভূমি। ঠিক আছে, তাহলে সাইন পারলে কোসেক, কস পারলে সেক। এবং আরেকটা আমাদের মনে রাখতে হবে, সেটা হচ্ছে এইটা একটু মনে রাখো, টেরা লম্বা বুথ, টেরা, টেরা মানে হচ্ছে 10, 10 হচ্ছে তোমার লম্ব, আর বুথের থেকে কি, ভূমি। একটু মনে রাখো টেরা লম্বা বুথ, হ্যাঁ, সাগরে লবণ অতি, কবরে বুথ অতি, আর একটা হচ্ছে টেরা লম্বা বুথ। টেরা মানে কি 10, আর লম্বা হচ্ছে লম্ব, আর বুথ বলতে কি, ভূমি। 10 হচ্ছে লম্ব বাই ভূমি। কেউ যদি 10 পারে, 10 এর উল্টা হচ্ছে কোট, তাহলে কোট হবে, উল্টাইলে কি হবে, 10 এর উল্টা কোট, লম্ব বাই ভূমিকে উল্টাইলে হবে কি, ভূমি উপরে লম্ব নিচে, ভূমি বাই লম্ব। কি বুঝতে পারছো কিনা, ভূমি বাই লম্ব, এইটুকু আমাদের মনে রাখতে হবে। সাইন কস টেন, একটা এই তিনটা পারলে বাকি তিনটা পারা যাবে। আশা করি তোমরা বুঝতে পারছো। আর 6টা ত্রিকোণমিতিক অনুপাতের সাথে প্রত্যেকটার সাথে কোণ হিসাবে আলফা, বিটা, গামা, থিটা, পাই, ওমেগা যে কোনোটা থাকতে পারে। এছাড়াও হ্যাঁ এ বি সি ডি এইগুলি থাকতে পারে। ঠিক আছে, আচ্ছা, এরপর আমাদের যেটা লাগবে ত্রিকোণমিতির এই অধ্যায়টা পারতে গেলে 9.1 যেহেতু দুইটা অনুশীলনী, 9.1 2 এর জন্য মান অনেকগুলি মান শিখতে হবে, এগুলি আমরা পরে দেখব। এখানে হচ্ছে যে মানগুলির মানে তোমার এই অধ্যায়টা করতে গিয়ে আমাদের যে সূত্রগুলি লাগবে, আমি প্রত্যেকটা সূত্রই তোমাদের লিখে দিতেছি। দেখো, একে আমাদের যে সূত্রটা মনে রাখতে হবে, ফার্স্ট সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল হচ্ছে 1। প্লিজ প্লিজ এইটা মনে রাখতে হবে, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল হচ্ছে 1। এটা হচ্ছে মূল সূত্র। এইটা পারলে এটা থেকে আমরা আরো দুইটা সূত্র পারবো। কেমন, দেখো আমি যদি এই অংশে কি রেখে দিই, সাইন স্কোয়ার রেখে দিই, 1 তো ঠিকই আছে, কস স্কোয়ার এদিকে প্লাস, ওই দিকে গেলে কি হবে, মাইনাস। কস স্কোয়ার বামে প্লাস, ডানে গেলে কি হবে, মাইনাস। তাহলে এটা হচ্ছে আমাদের মূল সূত্র, সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার হচ্ছে 1। এখন সাইন স্কোয়ার যদি রেখে দাও তাহলে কস স্কোয়ারটা ডানে গেলে কি হবে, মাইনাস। এখন সাইন স্কোয়ার থাকলে কি লেখা যাবে, 1 মাইনাস কস স্কোয়ার,
cos স্কয়ার থাকলে কি লেখা যাবে sin স্কয়ার। এটা থেকে এক থেকে আরেকটা সূত্র আমরা লিখতে পারবো। দেখো এখন যদি আমি এইটাকে রেখে দিই cos স্কয়ার, ঠিক আছে, তাহলে এদিকে cos স্কয়ার থাকবে, cos স্কয়ার থাকবে, অন্তটি কি আছে sin স্কয়ার, এদিকে প্লাস, ওইদিকে গেলে কি হবে মাইনাস। ঠিক আছে, জাস্ট cos স্কয়ারটা রাখলাম, sin স্কয়ারকে বাম থেকে কোন দিকে পাঠাইলাম ডান দিকে। ঠিক আছে, এই হচ্ছে তিনটা সূত্র। তাহলে এইখানে একটা পারলে আমরা বাকি তিনটা পারবো। এরপরে দেখো, তাহলে এই সূত্রটাকে একটু গুরুত্ব দিয়ে পড়তে হবে। এটা যদি আমরা একটু গুরুত্ব দিয়ে পড়ি তাহলে কিন্তু বাকি দুইটা আমরা, হ্যাঁ, এই দুইটা সূত্র কিন্তু আমরা পারবো। ঠিক আছে, এই দুইটা পারবো। এরপরে শিখতে হবে, দেখো 4 নাম্বার সূত্রটা একটু মুখস্থ করতে হবে। এটা হচ্ছে sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল হচ্ছে 1। প্লিজ একটু মনে রাখো, sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল কি 1। এটা যদি আমরা পারি তাহলে এইটা আমাদেরকে একটু মনে রাখতে হবে। এটা পারলে আরো দুইটা সূত্র আমরা পারবো। দেখো কোন দুইটা সূত্র পারবো? 5 নাম্বারটা পারবো। কিভাবে পারবো দেখো, আমি যদি এইখানে এইটুকুকে রেখে দিই, যদি sec স্কয়ারকে আমরা রেখে দিই, sec স্কয়ারকে রাখি, তাহলে 1 কি থাকবে tan স্কয়ার, এদিকে মাইনাস, তো ওইদিকে গেলে কি হবে প্লাস হবে, রাইট? জাস্ট কাকে রাখছো, sec স্কয়ারকে রাখছো, 1 তো ঠিকই আছে, tan স্কয়ার এদিকে মাইনাস, তো ওইদিকে গেলে প্লাস। ঠিক আছে, আবার এই, হ্যাঁ, 4 থেকে আমি 5 নাম্বার সূত্র পারবো, আবার 6 নাম্বারটাও পারবো। যেমন আমি যদি ফার্স্ট sec স্কয়ার রেখে দিই, এইটা ঠিকই থাকবে, এই যে 1 কিন্তু প্লাস, এদিকে আনলে কি হবে প্লাস 1, বামে আনলে মাইনাস, আর tan স্কয়ারটা বাম থেকে ডানে নিলে tan স্কয়ার কি হবে প্লাস। এইটাও পারবো। এইখানেও কিন্তু 4 পারলে আমরা বাকি আরো দুইটা সূত্র করতেছি, রাইট? এরপরে দেখো, যদি আমরা 7 নাম্বার সূত্রটা আবার পারি, cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা ইকুয়াল হচ্ছে কি 1। এই সূত্রটা যদি আমরা পারি তাহলে আবার আমরা আরো দুইটা সূত্র পারবো। কোন দুইটা সূত্র পারবো একটু দেখো, cosec স্কয়ার মাইনাস cot স্কয়ার ইকুয়াল কিন্তু 1। যদি তুমি এইটুকু রেখে দাও, এইটুকু ঠিকই আছে 1, আর cot স্কয়ার মাইনাস, তো বাম থেকে ডানে নিলে মাইনাস কি হবে প্লাস। এই হচ্ছে একটা সূত্র পারবো। আর 9ও পারবো, cosec স্কয়ার ঠিকই থাকবে, এইটুকু ঠিকই থাকবে, 1 কিন্তু প্লাস, রাইট? এটা এদিকে নিয়ে আসা বলো, বামে নিয়ে আসলে মাইনাস, আর cot স্কয়ার তো মাইনাস, ডানে নিলে কি হবে প্লাস। এই হচ্ছে এই 7 পারলে আমরা বাকি দুইটা পারবো। মোটা দাগে এই 9টা সূত্র আমাদেরকে একটু মুখস্থ রাখতে হবে, কারণ আসলে ত্রিকোণমিতিতে ভালো করতে গেলে ভালো সূত্র সূত্র যদি ভালো করে না পারো, আসলে এখানে ভালো করা কঠিন। ত্রিকোণমিতি প্রত্যেকটা লাইনে সূত্রের ব্যবহার আছে, এই জন্য এই সূত্রগুলি আমাদেরকে একটু মনে রাখতে হবে। ঠিক আছে, অনেকে এক করে, যারা আমার কাছে অফলাইনে পড়ে, অনেকে এক করে যে স্যার সূত্র মনে থাকে না, স্যার কিভাবে মনে রাখতে পারি? আসলে মনে রাখার জন্য আমি যেটা মনে করি, আমি যেভাবে মনে রাখি, এটা আসলে গণিতটা প্রচুর প্র্যাকটিসের প্রয়োজন। তুমি যত বেশি প্র্যাকটিস করবা, এমনিতে হয়তো সবগুলি সূত্র একদিন পড়লে মনে থাকবে না, কিন্তু অঙ্কের ভিতরে যখন বারে বারে এটা ব্যবহার হবে সূত্র, হ্যাঁ, তুমি যখন রেগুলার অঙ্ক করতে থাকবে, প্রচুর পরিমাণে অঙ্ক করলে দেখবো সূত্রগুলি এমনিতেই মাথায় আসে। তাহলে সূত্র তখনই মনে থাকবে যখন আমরা অঙ্কগুলি প্রচুর প্র্যাকটিস করবো। এমন না যে সূত্রগুলি মুখস্থ করলাম শুধু, না, এই সূত্রের ব্যবহারটা আমরা যখন অঙ্কের মধ্যে অ্যাপ্লাই করবো তখন দেখবে এমনিতেই তোমাদের মাথায় সূত্রগুলি থেকে যাবে। এগুলি জাস্ট গণিতে ভালো করার একটাই শুধু মানে বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। যত তুমি প্র্যাকটিস করবে তত ভালো করবে। আচ্ছা, এরপরে আমাদের কিছু সূত্র মনে রাখতে হবে। দেখো, tan থিটা, tan হচ্ছে sin বাই cos, tan থিটা হচ্ছে sin বাই cos। আবার tan এর পরিবর্তে এটাও লিখতে পারবো, tan হচ্ছে 1 বাই cot। দুইটাই লিখতে পারবো, হ্যাঁ, এখন যে সময় যেটা প্রয়োজন হবে। 10 স্যার কোনটা কখন ইউজ করবে, এটা অঙ্কে তুমি এটা যখন গাণিতিক সমস্যা সমাধান করবা তখন তুমি নিজেই বুঝতে পারবা যে কোনটা করা উচিত। 10 এর পরিবর্তে লিখবো কি sin বাই cos, অথবা 10 এর পরিবর্তে লিখতে পারবো 1 বাই cot। আবার cot থিটা ইকুয়াল, cot এর পরিবর্তে কি লেখা যায়, cot কিন্তু আবার কার উল্টা, 10 10 হচ্ছে sin বাই cos, উল্টাইলে কি হবে cos বাই sin। cot কে উল্টাইলে হবে, দেখো যদি cot লেখো তাহলে cos 10 কে উল্টাবা, 10 এ ছিল sin বাই cos, উল্টাই দিলে কি হবে cos বাই কি sin। তাহলে cot থিটা
ইকুয়াল কি লেখা যাবে cos বাই sin, আবার এটাও লেখা যাবে cot থিটা ইকুয়াল 1/10। হ্যাঁ এইটাও লেখা যাবে, cot হচ্ছে 1/10। তারপরে দেখো cosec থিটা ইকুয়াল হচ্ছে 1/sin, কোসেক হচ্ছে 1/sin, আবার sin হচ্ছে 1/cosec, দুইটা লেখা যাবে cosec ইকুয়াল 1/sin, আবার sin এদিকে আনলে sin হচ্ছে 1/cosec, ঠিক আছে। আর sec হচ্ছে sec থিটা বলতে কি বুঝো, sec হচ্ছে 1/cos, sec হচ্ছে 1/cos, আর cos থাকলে কি লিখতে পারবো 1/sin। এই হচ্ছে মোটা দাগে এই 15টা সূত্র আমাদের মাথায় রাখতে হবে। আর অনেকগুলি সূত্র আছে কিন্তু আপাতত এই সূত্রগুলি মাথায় রাখতে হবে এই অধ্যায়টা করার জন্য, ঠিক আছে। আচ্ছা দেখো এইখানে আমরা তো এই পর্যন্ত সূত্রগুলি দেখলাম। এই অধ্যায়ে আমরা এই ক্লাসে দুইটা অঙ্ক করবো, এরপর আরেকটা অঙ্ক করবো, কিন্তু বাকি যে ক্লাসগুলি হবে পার্টগুলি হবে এটা তো বেসিক ক্লাস, ওইখানে প্রতি পার্টে দেখা গেছে 4টা 5টা, হ্যাঁ, এবং অনুরূপ যে অঙ্কগুলি আছে, যেমন এই অঙ্কটা যদি কেউ করে, তোমাদের বইয়ের কাজের একটা অঙ্ক 180 পৃষ্ঠার একটা অঙ্ক, এই অঙ্কটা যদি কেউ পারে তাহলে সে আবার এই যে তোমাদের বইয়ের অনুশীলনীর 4 নাম্বার অঙ্কটা পারবে অনুরূপ। যে অঙ্কগুলি একই রকম আমি একটা করে দিতেছি, বাকিগুলি তোমরা করবে, ঠিক আছে। তাহলে এই যে কাজের 180 পৃষ্ঠা যে অঙ্কটা আছে এইটার অনুরূপ তোমাদের বইয়ে 9.1 অনুরূপ হচ্ছে অনুশীলনী 4 নাম্বার অঙ্কটা, ঠিক আছে। তো এই অঙ্কটা দেখো আমি একটু ক্লিয়ার করে দিতেছি তোমাদের। এবিসি সমকোণী ত্রিভুজের, এবিসি হচ্ছে একটা কি ত্রিভুজ, এবিসি একটি সমকোণী ত্রিভুজ। আচ্ছা এই সমকোণী ত্রিভুজের সি কোণ হচ্ছে সমকোণ, হ্যাঁ সি কোণ হচ্ছে কি সমকোণ। এখানে একটু বুঝো, সি কোণটা হচ্ছে সমকোণ। সমকোণ বলতে গেলে আমরা কত ডিগ্রি বুঝি, 90 ডিগ্রি। তাহলে আমরা একটা ত্রিভুজ চিন্তা করলাম, সাপোজ এইটা হচ্ছে একটা ত্রিভুজ, মনে করো এইটা হচ্ছে একটা ত্রিভুজ, ঠিক আছে। এইটা হচ্ছে একটা ত্রিভুজ আমি চিন্তা করলাম, তবে এইটা অবশ্যই একটা সমকোণী ত্রিভুজ, কারণ এই কোণটা কত ডিগ্রি বলো, 90 ডিগ্রি। এই কোণটা যেহেতু 90 ডিগ্রি, এটা একটা সমকোণী ত্রিভুজ। কিন্তু এই ত্রিভুজের সি কোণ সমকোণ, হ্যাঁ অবশ্যই এখানে সি দিতে হবে, এইটা তোমাদের মনে রাখতে হবে, এইখানে অবশ্যই সি দিতে হবে কারণ সি কোণটা সমকোণ। এরপরে তুমি এ এইখানে দিতে পারো, বি এইখানে দিতে পারো, অথবা বি উপরে এ নিচে দিতে পারো, কিন্তু এইখানে সি দিতে হবে কারণ সিটাই সমকোণ, সমকোণ মানেই 90 ডিগ্রি, এই কোণটাই সি হবে। তবে যদি লিখতো এইটা বি সমকোণ তাহলে এখানে বি লিখতাম আমরা, যেহেতু সি সমকোণ তাহলে এখানে সি লিখবো। আচ্ছা এরপরে এ আর বি তোমার ইচ্ছে মতো দিবা। এই হচ্ছে এবিসি একটা সমকোণী ত্রিভুজ। এই সমকোণী ত্রিভুজের এবি, এবি বাহুর মান দেওয়া আছে, দেখো এবি বাহুর মান কত দেওয়া আছে 29, এবি বাহুর মান দেওয়া আছে 29 সেন্টিমিটার। তারপরে কার মান দেওয়া আছে দেখো, বিসি বাহুর মান দেওয়া আছে, বিসি 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 এর মান কত দেওয়া আছে 21 সেন্টিমিটার। আচ্ছা তাহলে আমরা একটা কাজ করতে পারি, এই অঙ্কে কি কি দেওয়া আছে দেখো, এটা দেওয়া আছে বা উদ্দীপক হতে প্রাপ্ত যাই লেখো, এবিসি সমকোণী ত্রিভুজে, এটা একটা সমকোণী ত্রিভুজ, এই ত্রিভুজে কি কি দেওয়া আছে, এবি, এবির মান দেওয়া আছে 29 সেমি, তারপরে দেওয়া আছে কি এর মান বিসি, বিসি হচ্ছে 21 সেমি, ঠিক আছে। এই ত্রিভুজে এবির মান 29 আর বিসির মান হচ্ছে 21, দুইটার মান দেওয়া আছে। তবে চিন্তা করো এই এসি কিন্তু নাই। তুমি একটা জিনিস এভাবে চিন্তা করতে পারো, তুমি এভাবে মনে রাখতে পারো 90 ডিগ্রি কোণের বিপরীত বাহুকে আমরা কি চিন্তা করি, 90 ডিগ্রি কোণের বিপরীত বাহু হচ্ছে অতিভুজ, এটা হচ্ছে অতিভুজ। আর এইখানে দেখো আরেকটা কথা এক করছে, এখানে দেখো বলে দিছে যে কোনটা কোথায় হবে, এ বি সি, মূলত কোন এ বি সি, মূলত বি তে কোন হবে, কি কোন হবে, থিটা কোণ, বি তে হবে থিটা কোণ, এই যে বি তে হবে থিটা কোণ, ঠিক আছে। এ বি সি কোণ, এই যে বি কোণ, বি কোণ হবে থিটা কোণ। তাহলে আমরা সবাই জানি থিটা কোণের বিপরীত বাহুকে আমরা কি বলি, লম্ব। এটা অতিভুজ, এটা লম্ব হলে এটা অবশ্যই কি হবে, ভূমি, রাইট। তাহলে এই যে থিটা কোণের বিপরীত বাহু হচ্ছে লম্ব, যেহেতু বি কোণ, বি কোণের মধ্যে থিটা হবে, বি কোণের থিটা, এ বি সি কোণ, বি কোণ হচ্ছে থিটা, থিটা কোণের বিপরীত বাহু হচ্ছে লম্ব বা লম্ব বলতে পারো। আর তাহলে এইটা অতিভুজ আর এইটা লম্ব হলে এটা অবশ্যই কি হবে, ভূমি হবে। এখন দেখো তুমি ভূমি জানো, অতিভুজ জানো, কিন্তু তুমি অতিভুজ জানা আছে, ভূমি জানা আছে, তোমার কি জানা নাই, লম্ব। এখন
লম্ব আমরা পিথাগোরাসের যে উপপাদ্য আছে এটা দিয়ে আমরা বের করতে পারবো। পিথাগোরাসের উপপাদ্য অনুসারে, পিথাগোরাসের উপপাদ্য আমরা পড়ছি আগের ক্লাসগুলি তো পড়ে আসছি, ক্লাস 8এও এটা আছে। পিথাগোরাসের উপপাদ্যটা হচ্ছে লম্ব স্কয়ার, দেখো এসি হচ্ছে লম্ব, লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, বিসি হচ্ছে ভূমি, ইকুয়াল কি অতিভুজ স্কয়ার, অতিভুজ কোনটা এবি স্কয়ার। আমরা জানি লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার ইকুয়াল কি অতিভুজ স্কয়ার, এবি হচ্ছে লম্ব, বিসি হচ্ছে ভূমি, লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার ইকুয়াল এবি কি অতিভুজ, অতিভুজ স্কয়ার, ঠিক আছে। আচ্ছা এখানে আমি অতিভুজও জানি ভূমিও জানি, কার মান জানা নাই, এসি এর মান জানা নাই, রাইট। এখানে আমরা লম্ব জানি না এসি, তাহলে আমরা এসি কে রেখে দিই, এবি স্কয়ার ঠিকই আছে, জাস্ট এসি এর মান বের করব, বিসি তো বামে প্লাস ওইদিকে পাঠায় দাও মাইনাস হবে। আচ্ছা এইখানে এসি স্কয়ার ইকুয়াল এইখানে এবি, হ্যাঁ এবি এর মান বসাইতে হবে, এবি এর মান কত 29, জাস্ট উপরে কি দিয়ে দিবা স্কয়ার, বিসি, বিসি এর মান কত 21, উপরে কি দিবা স্কয়ার। তাহলে এইখানে কি আসতেছে একটু দেখো, এসি স্কয়ার ইকুয়াল 29, হ্যাঁ 29 কে যদি আমরা স্কয়ার করি 29 স্কয়ার, এটা হচ্ছে 841, আর 21 উপরে যদি আমরা স্কয়ার দেই এটা আসতেছে 441, ঠিক আছে। আচ্ছা এরপরে আমরা দেখো কি করতে পারবো, এসি স্কয়ার ইকুয়াল 841 থেকে 441 যদি মাইনাস করো, 841 মাইনাস 441 কত থাকবে 400 না, এইখানে থাকবে 400, এসি বামে স্কয়ার তুলে ডানে কি দিবা রুট, 400 কে রুট করলে কি হয় 20, তাহলে এসি এর মান হচ্ছে 20 সেন্টিমিটার। এখানে অলরেডি আমরা কি পেয়ে গেছি বলো, এসি পেয়ে গেছি, বামে স্কয়ার তুলে ডানে রুট, 400 কে রুট করলে হবে 20, এই অংশে আমরা জাস্ট কোন অংশের মানটা পাইলাম এসি। আচ্ছা এই অংশের মানটা পাইলাম 20 সেন্টিমিটার। আচ্ছা এই অঙ্কটা করার জন্য আমার কি কি লাগবে একটু বলবো, একটু বলবো। এখানে কজ এর মান প্রয়োজন আর কার মান প্রয়োজন, সাইন। আমরা যদি আলাদা আলাদা বের করে নেই, কজটা যদি আগে বের করে নেই, কজ এর প্রয়োজন, কজ কি আগে হচ্ছে কজ এর মানের প্রয়োজন, হ্যাঁ কজটা যদি বের করি, এবং সাইন, কজ হচ্ছে কবরে ভূততি, এই যে আগের স্টেপটাতে তোমরা পড়ে আসছো, কজ হচ্ছে এই যে কজ হচ্ছে ভূমি বাই কি অতিভুজ, কজ হচ্ছে ভূমি বাই অতিভুজ, কবরে ভূততি, তাহলে কজ হচ্ছে ভূমি বাই অতিভুজ। এখানে ভূমি কোনটা দেখো বিসি, ভূমি হচ্ছে বিসি আর অতিভুজ হচ্ছে এবি, কজ হচ্ছে ভূমি বাই অতিভুজ, ভূমি হচ্ছে বিসি আর এবি হচ্ছে কি অতিভুজ। এইখানে যদি আমরা মান বসায় দিই, বিসি এর মান হচ্ছে 21 আর এবি এর মান হচ্ছে 29, ঠিক আছে। হ্যাঁ 21/29, এরপর আমাদের কার মান লাগবে সাইন, সাইন থিটার মান প্রয়োজন, সাইন হচ্ছে সাগরে লবণতি, সাইন হচ্ছে কি সাগরে লবণতি, লম্ব বাই অতিভুজ। এখানে লম্ব কত আছে দেখো, লম্ব হচ্ছে এসি, অতিভুজ কোনটা এবি, এসি এর মান হচ্ছে 20 আর এবি এর মান হচ্ছে 29, ঠিক আছে। এখন দেখো বলছে এই অংশটুকুর কি নির্ণয় করার জন্য, মান নির্ণয় করো, তাহলে মান নির্ণয় করলে এখন অথবা প্রদত্ত রাশি যায় লেখো, কার মান নির্ণয় করতে হবে cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা, ঠিক আছে। এইটুকুর মান নির্ণয় করবো। এখন দেখো আমরা যদি মানগুলি বসায় দিই, প্রথম cos, cos এর মান কত 21/29, 21/29 উপরে কি দিব স্কয়ার, আর sin এর মান কত 20/29, 20/29 উপরে কি দিব স্কয়ার। আচ্ছা এই পার্টটা যদি আমরা একটু উপরে নিয়ে যাই, তাহলে কি আসতেছে দেখো, একটু বলো 21 এর উপর স্কয়ার, হ্যাঁ 21 এর উপর স্কয়ার করলে কত হয় 441,
আর 29-এর উপরে স্কোয়ার করলে হয় 21 উপর স্কোয়ার করলে 441, 29 স্কোয়ার হচ্ছে 841 মাইনাস, তারপরে হচ্ছে স্কোয়ারটা 20-এর উপর স্কোয়ার, 20 স্কোয়ার মানে তোমরা সবাই জানো 400, আর স্কোয়ারটা 29 কে পাইলে হবে কত 800 কত 41, রাইট। এখন আমরা একটা কাজ করতে পারি, 841 841 এর লসাগু কি হবে 841, হ্যাঁ এইটা লসাগু 841, 841 841 এর মধ্যে কতবার একবার, এক উপরটার সাথে গুণ করলে 441 থেকে 441 মাইনাস 841 841 এর মধ্যে কতবার একবার, এক উপরটার সাথে গুণ করলে 400 একে 400। এখন আমরা যে কাজটা করতে পারি 441 থেকে 400 বাদ দিলে উপরে কি থাকবে 41 আর নিচে কি হবে 841, হ্যাঁ এটা অ্যান্সার রাখতে পারো। ঠিক আছে, খুব কঠিন কোনো গাণিতিক সমস্যা না, একবারেই সহজ একটা প্রশ্ন। জাস্ট আমাদেরকে আগে সাইন কজ এবং সাইন এইটুকুর মান বের করা লাগবে। এখন এইটুকুর মান বের করতে গেলে সাইন বের করতে গেলে লম্বের প্রয়োজন হয়, এই জন্য পিথাগোরাসে আগে আমরা এই যে এসি লম্বটাকে বের করছি। কি বুঝতে পারছো? খুব সহজ একটা গাণিতিক সমস্যা, আশা করি তোমরা বুঝতে পারছো। এরপরে দেখো এইখানে আরেকটা গাণিতিক সমস্যা দেওয়া আছে 3-এ, তবে তোমাদের এটা হচ্ছে অনুশীলনীর 3 নাম্বার, অনুশীলনীর 3 নাম্বার প্রশ্নটা এটা। এবং এইটা যদি তোমরা পারো তাহলে তোমাদের বইয়ের হ্যাঁ অনুশীলনীর 2, 5 এবং উদাহরণ 4 এই 3টা অঙ্ক আবার তোমরা পারবে। ঠিক আছে, এই অঙ্কটা পারলে এখানে একটা অঙ্কের সাথে আবার 3, এটা পারলে তোমাদের অনুশীলনীর 2টা উদাহরণ 4 আর 3টা অঙ্ক পারবে। ঠিক আছে, তো আমি একটু বুঝিয়ে দিতেছি তোমাদেরকে, আর বাকিগুলি তোমরা নিজেরা প্র্যাকটিস করবে। ঠিক আছে, এরপরে যদি তোমাদের করতে সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্টসে জানাবা, আমি চেষ্টা করব বাকি অন্য কোনো অঙ্কগুলি যদি করতে সমস্যা হয় এগুলি নিয়ে আসার। ঠিক আছে, আচ্ছা দেখো এখানে কি দেওয়া আছে এই অঙ্কে, এখানে দেওয়া আছে 15 cot ইকুয়াল 8 দেওয়া, তাই না? তাহলে এই অংশে একটু বুঝো কি দেওয়া আছে, দেওয়া আছে তোমার 15 cot এ ইকুয়াল হচ্ছে 8, একটু বুঝো এইখানে আমি যদি কট রেখে দেই কট, তাহলে 8টা কিন্তু উপরে, ঠিক আছে, এই 15টা কোথায় যাবে নিচে, তাহলে কট রাখলে 15 নিচে চলে যাবে, যেহেতু গুণ গুণ থাকলে তো ভাগ হবে, তাই না? এই হচ্ছে কোটের মান। কোট থেকে আমাদের বের করতে হবে সাইন এবং সেকের মান বের করতে হবে, সাইনের মান এবং সেকের মান। এটা বের করার জন্য আমি যে কাজটা করব সবচেয়ে ভালো হবে, কট বলতে আমরা কি বুঝি আসলে, কট ইকুয়াল হচ্ছে যেহেতু 15 নিচে চলে গেছে, কট হচ্ছে 10 এর উল্টা। 10 ছিল কি, 10 ছিল টেরা লম্ব, 10 ছিল লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি, কট হবে 10 এর উল্টা ভূমি, হ্যাঁ কট হচ্ছে ভূমি বাই লম্ব, ভূমি বাই কি লম্ব, রাইট? তাহলে কট হচ্ছে ভূমি বাই লম্ব। এখন তুমি চিন্তা করো, মনে করো এই হচ্ছে একটা ত্রিভুজ, এই একটা ত্রিভুজ চিন্তা করলা তুমি, এটা একটা ত্রিভুজ। আচ্ছা হ্যাঁ, এইখানে বলবো যেহেতু কটের সাথে কি আছে দেখো, কটের সাথে এ আছে, তুমি যদি এইটাকে যদি এ কোণ চিন্তা করো, এটা যদি এ কোণ হয়, ঠিক আছে, যেহেতু কটের সাথে এ আছে এটা এ কোণ ধরো, কারণ কোণের বিপরীত বাহু এটা, এইটাকে এ ধরলে কি হবে এটা লম্ব হবে, তাহলে একটা কাজ করতে পারবা, এটাকে মনে করো আমি ধরলাম বি, এটাকে ধরলাম সি, মনে করো এ বি সি একটা ত্রিভুজ। স্যার কটের সাথে এই যে এ আছে, এ কে আপনি এখানে কেন নিলেন, এইখানে নিলে কি হয় একটু সুবিধা আর কি, এখানে ধরতে পারো তাহলে বিপরীতটা লম্ব হবে। কটের সাথে যেহেতু এ আছে, এখানে এ ধরলে কি হবে এটা হবে এক কোণ, এক কোণের বিপরীত বাহুটা কি হবে লম্ব, রাইট? এক কোণের বিপরীত বাহু এইটা হবে লম্ব, আর এটা লম্ব, আর 90 ডিগ্রি কোণের বিপরীত বাহু আমরা সবাই জানি, 90 ডিগ্রি কোণের বিপরীত বাহু হচ্ছে কি অতিভুজ, আর নিচেরটা কি হবে বলো, নিচেরটা হবে ভূমি। আচ্ছা যদি এগুলি লেখার প্রয়োজন নাই, কিন্তু আমি বোঝার জন্য লিখছি, একটু বুঝো তাহলে কোণের যে বিপরীত বাহু, কোণের বিপরীত বাহু যেহেতু হ্যাঁ কটের সাথে এ আছে, কোণটাকে এইখানে লিখলে সুবিধা কি কোণের বিপরীত বাহু এইটা লম্ব হয়, সাধারণত এটাকে আমরা বেশি লম্ব ধরতে স্বাচ্ছন্দ্য বোধ করি, এইটা লম্ব, তবে এ যদি উপরে নিতা তাহলে নিচেটা লম্ব হইতো, কারণ কোণের বিপরীত বাহু লম্ব।
এটা লম্ব, এটা অতিভুজ। 90 ডিগ্রি কোণের বিপরীত বাহু অতিভুজ হলে নিচেরটা অবশ্যই কি হবে? ভূমি। আচ্ছা, তুমি কার কার মান জানো একটু দেখো। তুমি জানো ভূমির মান, ভূমি কত? 8, ভূমি 8, এই যে ভূমি হচ্ছে 8, ভূমির মান জানো। আর কি জানো? লম্ব, লম্বের মান কত জানো? 15। তাহলে তোমাকে কি বের করতে হবে? অতিভুজ। কেন? কারণ সাইন বের করার জন্য আমাদের কি লাগে? অতিভুজ লাগে। তাহলে আমরা পিথাগোরাস দিয়ে করতে পারবো। এই যে ত্রিভুজ, এই ত্রিভুজের ক্ষেত্রে যদি তুমি পিথাগোরাসের সূত্রটা অ্যাপ্লাই করো, তোমার লম্ব জানা আছে 15, ভূমি জানা আছে 8, তোমার লাগবে হচ্ছে অতিভুজ। তাহলে এই ত্রিভুজে এবিসি যে ত্রিভুজটা আছে, হ্যাঁ, তাহলে সরাসরি লিখতে পারো পিথাগোরাসের উপপাদ্য অনুসারে। এসি এর মান প্রয়োজন। এসিটা কি বলো? অতিভুজ। আমরা সবাই জানি অতিভুজ স্কয়ার ইকুয়াল হচ্ছে লম্ব স্কয়ার প্লাস ভূমি হচ্ছে কি? এবি। তাহলে এসি হচ্ছে অতিভুজ, অতিভুজ স্কয়ার ইকুয়াল এটা হচ্ছে লম্ব, লম্ব স্কয়ার প্লাস এবি হচ্ছে ভূমি, ভূমি স্কয়ার। ঠিক আছে? আচ্ছা, এখন আমরা যে এই কাজটা করতে পারবো, বিসি, বিসি এর মান কত আছে বলো? 15 স্কয়ার এবি, এবি এর মান কি আছে? 8, 8 এর উপরে কি দিবা? স্কয়ার। এখন দেখো এসি স্কয়ার ইকুয়াল 15 স্কয়ার মানে কত? 225, 15 উপর স্কয়ার দিলে 225, আর 8 স্কয়ার, হ্যাঁ, 18 কত? 64। এখন আমরা যে কাজটা করতে পারবো, এসি স্কয়ার এখানে আমরা যোগ করে দেব। কত যোগ করব? 225 যোগ 64, 289। ঠিক আছে? এখন একটা কাজ করো, এসি এদিকে স্কয়ার তুলে এদিকে অবশ্যই কি দিবা? রুট। সুতরাং 289 কে যদি রুট করো তাহলে এটা সম্ভবত 17 আসবে। হ্যাঁ, 17। তাহলে এসি এর মান আসছে 17। ঠিক আছে? আচ্ছা, তাহলে এই অংশে আমরা কার মান পাইলাম বলো? এসি এর মানটা পাইলাম, রাইট? এসি এর মানটা কত পাইলাম? 17। তাহলে এখানে আমাদের এসি এর মান অতিভুজটা কত? 17। এখন একটু বুঝো এখানে আমাদের কার কার মানগুলি লাগবে। তাহলে আমাদের লম্ব আর ভূমি ছিল, অতিভুজটা বের করছি 17, রাইট? এখন আমাদের প্রয়োজন হচ্ছে সাইন। আচ্ছা, সাইন, সাইনের সাথে কি আছে? এ। সাইন বলতে আমরা কি বলি? সাইন হচ্ছে তোমার সাগরে লবণতি। সাগরে কি অতি? সাইন হচ্ছে লম্ব বাই অতিভুজ। সাগরে লবণতি, লম্ব বাই অতিভুজ। সাইন হচ্ছে লম্ব বাই অতিভুজ। এখানে লম্ব কত? বিসি। আর অতিভুজ কত? এসি। অতিভুজটা হচ্ছে এসি। ঠিক আছে? এসি। যাই হোক, এই অংশে এইখানে কার মান বসাই দিব বলো? বিসি। বিসি দেখো, বিসি, বিসি এর মান কত আছে? 15। কারণ সাইন হচ্ছে লম্ব বাই অতিভুজ, এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে কি? এসি হচ্ছে অতিভুজ। তাহলে বিসি এর মান হচ্ছে 15 আর এসি এর মান হচ্ছে কত? 17। এই হচ্ছে একটা অ্যান্সার। ঠিক আছে? এইটা হচ্ছে একটা অ্যান্সার। সাইনের মান আমরা বের করতে পারছি। এখন বের করতে হবে হচ্ছে সেক। সেকের মান যদি বের করতে হয়, সেক হচ্ছে কার উল্টা বলো তো? সেক হচ্ছে কজ এর উল্টা। কজ ছিল কি? কবরে বুততি, ভূমি বাই অতিভুজ। কজ, কজ হচ্ছে ভূমি বাই অতিভুজ। এইটাকে যদি উল্টাও, যেহেতু কজ হচ্ছে ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ উল্টাইলে হবে অতিভুজ বাই ভূমি। সেক হবে অতিভুজ বাই ভূমি। অতিভুজ কোনটা বলো? এসি। অতিভুজ হচ্ছে এসি আর ভূমি কোনটা? এবি। তাহলে এসি এর যে মান, এস এর মান হচ্ছে 17 আর এবি এর মান হচ্ছে 8। এইটা হচ্ছে আরেকটা অ্যান্সার। ঠিক আছে? তাহলে এইটা একটা অ্যান্সার হবে, এইটা একটা অ্যান্সার হবে, দুইটাই অ্যান্সার। ঠিক আছে? সাইন সেক এইভাবে তুমি টেন বের করতে পারতা, তারপরে কোসেক বের করতে পারতা, কোস বের করতে পারতা, পারতো তো। হ্যাঁ, এই জন্যই বললাম যে এই অঙ্কটা যদি তোমরা ভালো করে পারো তাহলে এই অঙ্কগুলি, হ্যাঁ, বাকি যে তোমাদের যে অনুরূপ যেগুলি লেখা আছে সেগুলি পারবা। তবে এখানে একটু ভালো হতো, যেহেতু এই পিথাগোরাসের উপপাদ্য অ্যাপ্লাই করছে কোন ত্রিভুজে, এখানে একটু লেখা দিলে ভালো হতো কোনটা ত্রিভুজ এবিসি, এই ত্রিভুজে, এরপরে এইটুকু লিখে, হ্যাঁ, এই ত্রিভুজে পিথাগোরাসের উপপাদ্য অনুসারে। ঠিক আছে? এই তো, এই ক্লাসে এই পর্যন্তই। তো যারা প্রথম থেকে ছিল
আশা করি তোমরা বুঝতে পারছো। আমি চেষ্টা করছি আমার থেকে আমার তরফ থেকে যতটুকু পারা যায়। হ্যাঁ, তো আহ, এই অধ্যায়টা যেহেতু অনেক বড়, এই অধ্যায়ের অনেকগুলি স্লাইড তোমরা পাবে। তবে এটা একটু সময় আমাদেরকে দিতে হবে, যেহেতু আমরা অনলাইন ক্লাসটা আসলে এই বছর আমরা পুরোদমে শুরু করছি। আহ, একবার একটা নতুন উদ্যমে আমরা শুরু করছি। ইনশাল্লাহ আমাদের যে চেষ্টা আছে, আশা করি যদি আমরা ধরে রাখতে পারি, তাহলে তোমাদের প্রত্যেকটা সায়েন্সের প্রত্যেকটা বই, হ্যাঁ, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, হায়ার ম্যাথ এবং আর্টসের যারা আছে বা ব্যবসায়ী শিক্ষা যারা আছে, এদেরও যে গণিতটা আছে এবং বিজ্ঞানটা আছে, এটাও আমরা ক্লিয়ার করে দিব। এবং অষ্টম শ্রেণী ও অষ্টম শ্রেণীর পাশাপাশি আহ, তোমাদের এইচএসসির ইন্টারে তোমার কেমিস্ট্রি এবং বায়োলজির ভিডিওগুলি আমরা ইনশাল্লাহ আপলোড করব। আমাদের আসলে অনেক বড় একটা চিন্তা ভাবনা আছে, আহ, সেই পথেই হাঁটতেছি। তবে এই আসলে অনলাইনে ক্লাস করাটা যতটুকু তোমাদের কাছে মনে হইতেছে ইজি, আসলে এটা করতে গেলে আমাদের স্লাইড রেডি করতে হয়, তো এবং পড়া গুছাইতে হয়, কিভাবে আসলে করলে স্লাইডগুলি ভালো হবে, কত এবং সময়ের একটা জিনিস মাথায় রাখতে হয়। সব ওভারঅল সবকিছু নিয়ে একটু প্রথম দিকে একটু ঝামেলায় পড়তে হয়। তো আমরা চেষ্টা করতেছি এখান থেকে আসলে যাতে তোমাদেরকে সর্বোচ্চটা দিতে পারি। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।